আজকে ভিডিও নাম্বার 25 এ আমরা স্টার্ট করব হচ্ছে 267 নম্বর পাতা থেকে। আমাদের পরিবেশ ক্লাস 5 পানের চাষ, ফুলের চাষ। আচ্ছা, তো আমরা দেখি। একটু জানতে চাইলো, এইসব অঞ্চলে ফল হয়, ফলের বাগান আছে? দিদিমণি বললেন, পশ্চিম দিকটায় একটু কম হয়, তবে দুদিকেই এখন অনেক জায়গায় ফলের বাগান হয়েছে। আম বাগান, কলা বাগান, কোথাও আবার একই বাগানে আম, লিচু, বাতাবি, আহ, কাঁঠাল সব আছে, সব গাছ হয়। আশিস বলল, গঙ্গার পূর্ব দিকের মতো আম বাগান পশ্চিম দিকে দেখিনি। ঠিকই বলেছ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনার মতো আম বাগান অন্যত্র নেই। ফুটি, তরমুজ হয়, পান, সুপারি, নারকেল সব জায়গায় হয়। বেশি পলির উপর বেশি ভালো হয়। দক্ষিণের দিকে নারকেল, সুপারি বেশি হয়। নানা রকম ফুল অনেক জায়গায় হয়, তবে শহরে তো ফুলের বাজার, তাই শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয়। নেক্সট, কি কি চাষ করা দেখেছো তা বিষয়ে লেখ। যাই হোক, তারপরে আমরা দেখবো পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষি। দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটি অঞ্চল, এখানে বৃষ্টি কম হয়। বৃষ্টির জল গড়িয়ে পূর্ব দিকে চলেও যায়। মটর, অরহর, মুসুর, বিউলি, বরবটি, শিম ইত্যাদি চাষে জল কম লাগে। ভুট্টার মতো শস্য ও বাদাম চাষেও তাই। এখানে প্রধানত ওই সবের চাষ হয়। তাছাড়া আতা, তারপর মুসাম্বি, লেবু, আম, বেল ইত্যাদি ফল ভালো হয়। শাকসবজি চাষও হয়। আগে ধান চাষ হতো খুব কম, আজকাল ধান চাষ কিছুটা বেড়েছে। মানুষ উঁচু জায়গায় মাটি কেটে ঢালের দিকে ফেলেছে ফেলছে। এভাবে ছোট ছোট চাষের জমি হচ্ছে। তারপর চারপাশ আল দিলে বর্ষার জল আটকে যাচ্ছে। ওই জমিতে বর্ষাকালে উচ্চ ফলনশীল ধান চাষ হচ্ছে। ক্লাসে এসে দিদিমণি নিজেই এসব বলে দিলেন। শুনে আকাশ বলল, উত্তরের পর্বতেও এইভাবে চাষের জমি বানায়? দিদিমণি বললেন, হ্যাঁ, পদ্ধতিটা একই, তবে সেখানে ভূমির ঢাল অনেক বেশি, তাই চাষের জমিগুলো আরো ছোট হয়। সেখানে বৃষ্টি অনেক বেশি হয়, তবে দু জায়গাতেই চাষ করতে অনেক সার লাগে। ধান, মটর, অরহর, বরবটি, শিম, ভুট্টা, বাদাম, আতা, বেল এগুলো কোন অংশ আমরা খাই? খাদ্য অংশগুলির নাম লেখো, খাতায় তাদের ছবি আঁকো। গাছের বাকি অংশে কি কি ব্যবহার হয় তা লেখো। নেক্সট আমরা দেখবো দক্ষিণের নোনা জমির কৃষি ও মাছ চাষ। বলছে, সমুদ্রের খুব কাছে মাটিতে নুন বেশি, কৃষির পক্ষে ভালো নয়। এই অঞ্চলের কথা আবির অনেক ভালো জানে। সে বলল, এই অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টি হয়, পাশের সমতল অঞ্চলের চেয়েও খুব একটু বেশি। ধান চাষও হয়। স্যার বললেন, আগে দেশি আমন ধান চাষ হতো, মোটা ধান, লম্বা খড়। জমিতে জল জমে থাকলে এই ধরনের চাষ করার সুবিধা হয়, তবে এই ধানের বিঘা প্রতি ফলন একটু কম। এখন অনেকটা উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হয়। আবির বলল, এদিকে খুব নারকেল হয়, অন্য ফলের গাছও আছে, সাবেদা হয়। তা বারুইপুরের পেয়ারা বিখ্যাত, তরমুজ আর পানও বিখ্যাত। এই অঞ্চলে লঙ্কা, সূর্যমুখী, ভুট্টা, খেসারি এসবের চাষও হয়। শাকসবজি যথেষ্টই হয়। দীঘার দিকটায় খুব আহ কাজু বাদাম চাষ হয়। ফতেমা বলল, এখানকার অনেক লোক জমিতে চাষ করেন না, ভেড়ি করেন। ভেড়িতে জল আটকে মাছ চাষ করেন। আবির বলল, ভেড়ির মাছ খেতে ভালো। পার্শে, ট্যাংরা, ভেটকি, পাবদা, নানা রকম মাছ, বাগদা, গলদা, কত রকম চিংড়ি, রুই, মৃগেল, কাতলা, সর সরপুঁটিও হয়। এই অঞ্চলের বহু মানুষ সমুদ্রের মাছ ধরেন। নৌকা করে সমুদ্রে চলে যান মাছ ধরতে। যাওয়ার আহ ট্রলারও আছে। সার্ডিন, ইলিশ, নানা রকম চাঁদা, ভোলা, লোটে এইসব মাছ ধরেন। তৃষার মামার বাড়ি হলদিয়ার কাছে। সে বলল, হলদিয়া দীঘাতেও অনেক সমুদ্রের মাছ ধরতে যান। ঠিক বলেছো, ওগুলো বঙ্গোপসাগরের উপকূলের সব জায়গা থেকেই মানুষ সমুদ্রে মাছ ধরতে যান। এসো দেখি, চিনি আর লিখি। এখানে বিভিন্ন ধরনের মাছের ছবি দেওয়া রয়েছে। এটা যেমন শিঙি, এটা চিতল, তাই তো? এটা এটা সম্ভবত কাতল মাছ। আর এটা সম্ভবত, এটা মেবি না, রুই নয়। যাই হোক, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বাঙ্গস।
এটা আবার এটা হচ্ছে ন্যাদোস, এটা হচ্ছে চেলা, এটা রুই নয়। যাই হোক, এগুলো আমি দেখেছি বাট নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা প্রবাবলি এটা পমফ্রেট হতে পারে। যাই হোক, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন যে কোনটা মাছের নাম কি। ঠিক আছে? তারপরে আমরা দেখে নেব। ১ নম্বর, ২ নম্বর করে আপনারা লিখে অবশ্যই জানান ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ মোট একটা করে পয়েন্ট করে আপনারা জানাতে পারেন। আপনারা যদি জেনে থাকেন তো। তারপরে অনেক রকম মাছ। অ্যালিসরা বাজার থেকে মাছ কেনে। ও ভাবত সব মাছ বুঝি পুকুরের, তাই ভেরির মাছের কথায় অবাক হয়ে গেল। বলল, "মাছ তো পুকুরে হয়।" রুবি বলল, "পুকুরে তো হয়ই, নদীতে, খাল, বিলে, এমনকি নালা নর্দমাতেও মাছ হয়। ধান ক্ষেতে জল জমে সেখানেও মাছ হয়। মামার বাড়ি গিয়েছিলাম। প্রবল বৃষ্টির পর দেখি পুকুরের পাশের মাঠ থেকে হু হু করে জল ঢুকছে। স্রোতে উল্টো দিকে সাঁতরে মাছ চলে যাচ্ছে। দাদু বললেন, ওরা মাঠে চলে যাবে। আর ফিরতে পারবে না। হয় কেউ ধরে খাবে, নয় মরে যাবে।" স্যার বললেন, "দাদু আর কিছু বলেননি?" বললেন, "রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার শুরু হওয়ার আগে এভাবে ধান ক্ষেতে মাছ ভরে যেত। মোরলা, পুঁটি, রুই, মৃগেল, কই, পাঁকাল, শিঙি, মাগুর, খলসে, তারপর ফলুই সবই চলে যেত। তবে বেশি দিন বেঁচে থাকতো কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, শালগুলো। ধান খেতে তাদের বাচ্চারা বাড়তো। বাচ্চাগুলো খাওয়ার জন্য কোলা ব্যাঙ, জলঢোরা, সাপ আসতো। বৃষ্টি বেশি হলে ধান কাটার সময়ও জল কাদা থাকতো। জিওল মাছ পাওয়া যেত। তুমি তো অনেক মাছের নাম বললে। ওসব মাছ চেনো? চ্যাং আর শাল দেখিনি। দাদু বলেছে চ্যাং মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। যাই হোক, তারপরে তোমাদের এলাকায় মাছ সম্পর্কে লেখো। তারপরে আরো অনেক রকমের মাছ। বলছে অ্যালিস ৩ রকম মাছের কথা জানতো। ইলিশ, মাগুর আর পোনা। সে বলল, "স্যার এত রকম মাছ হয়?" স্যার বললেন, "তুমি তো অনেক মাছ খেয়েছো। রোজ কি খেতে এরকম লাগে একই রকম লাগে?" তা হয় না। কোনোটায় কাঁটা বেশি, কোনোটায় একটু অন্যরকম গন্ধ, কোনোটায় খুব নরম। তার মানে কি? কেউ বলতে পারো? রুবি বলল, "কোনোদিন মৃগেল খায়, কোনোদিন কাতলা বা রুই, আবার কোনোদিন কালবোশ বা গুড়জালি।" বাহ! দাদুর কাছে অনেক শিখেছ তো। এবার অ্যালিস বলল, "স্যার, এখন থেকে মাঝে মাঝে বাবার সঙ্গে বাজারে যাব। তারপর কবে কি মাছ খাচ্ছি তা লিখব। এভাবে শিখে নেব।" রুবি বলল, "কিন্তু সরপুঁটি হয়তো আর খেতে পাবি না। এমন কথা কেন বলছো? সরপুঁটি তো খুব কমে গেছে। বাবা বলে মাসে ২-১ দিন পাওয়া যায়। ঠিকই, সরপুঁটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। বাবা বলছিলেন আগে ন্যাদোস, খরশুলা মাছ খুব পাওয়া যেত। এগুলো সবই খুব কমে গেছে। তোমরা যখন আমাদের মতো বড় হবে তখন হয়তো আর মোটে থাকবে না।" তারপরে মনসুর বলল, "কিভাবে এইসব মাছ টিকিয়ে রাখা যায়? কোন মাছ আগে অনেক পাওয়া যেত কিন্তু এখন খুব কমে গেছে? বাড়ি বা পাড়া বা মাছের বাজারে বয়স্কদের কাছে খোঁজ নাও। তারপর নিজেরা আলোচনা করে তারপর লেখো।" তারপর হচ্ছে লুপ্তপ্রায় মাছ। সবাই বুঝলো। খলসে, ন্যাদো, শোল, বোয়াল, কই এর মতো মাছের কিছু প্রজাতি সংখ্যায় খুব কমে গেছে। সেসব মাছ হয়তো ভবিষ্যতে আর দেখাই যাবে না। স্বাদ জানা তো দূরের কথা। দিদি বললেন, "এগুলো লুপ্তপ্রায় মাছ। এদের ধরা বন্ধ করাই উচিত।" কিন্তু তার জন্য কি করা যায়? বারবার সরি বাবর বাবররা ভাবল, প্রথমেই সেসব মাছ একটা তালিকা করতে হবে। কোন মাছ কোথায় জন্মায় তা জানতে পারলে আরো ভালো। তারপর পঞ্চায়েত প্রধানকে সব বলতে হবে। ওরা ওখানে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দেবেন। তর্পণ বলল, "সমস্যা আছে। টাকা দিয়ে একজন পুকুরে জমা নিল। রুই, কাতলা ধরনের মাছের খুব ছোট পোনা ফেললো। সারা বছর মাছেদের খাবার দিল। তারপর চাল পেলে রুই কাতলার সঙ্গে পেল ১০ টা ন্যাদোস। সেগুলোরই দাম বেশি। সে মাছগুলো না ধরে জলে ছেড়ে দেবে? খুব জটিল সমস্যা।" সবাই ভাবতে লাগলো। খানিক পরে বাবর বলল, "অন্তত অর্ধেক ছাড়বে এমন নিয়ম হোক।" অ্যালিস বলল, "ছোটগুলো ছাড়বে, ছোটগুলোর তো ওজন কম।" তর্পণ বলল, এটা হতে পারে। বাচ্চা ন্যাদোস আ হাটে বাজারে কেনা-বেচা করা চলবে না। করলেই জরিমানা। স্যার ক্লাসের আসার পর কর্মা সব কথা বলল। স্যার বললেন, "এভাবে আলোচনা করো, সমাধান বেরিয়ে যাবে। তোমাদেরই বাড়ির বড়রা পুকুরে জমা নেন পুকুর জমা নেন, মাছ চাষ করেন। তোমাদের যেটা ন্যায্য ভাববে সেটা তাদের বলবে।
সোনাই বলল, মাছের কোন কোন প্রজাতি লুপ্তপ্রায় সেটা আগে জানতে হবে। তোমাদের এলাকায় মাছের প্রজাতি সম্পর্কে খোঁজ নিয়ে লেখো। তারপরে লুপ্তপ্রায় মাছ বাঁচাও। আচ্ছা, তো আমরা দেখে নেব। বলছে কি, এটা আজকে আমরা শেষ করে দেবো এই চ্যাপ্টারটা, পরিবেশ ও উৎপাদন। ঠিক আছে? নেক্সট, লুপ্তপ্রায় মাছ বাঁচাও। স্কুল থেকে ফিরছিল মিরাতুন। পথে কিসে এহিয়া চাচার সঙ্গে দেখা। চাচা অনেক পুকুরে মাছ চাষ করেন। মিরাতুন লুপ্তপ্রায় মাছের কথা বলল। তাদের বাঁচানোর জন্য কি করার কথা ভাবছে তাও বলল। সব শুনে চাচা বললেন, তাহলে তো আমাদের চাষের মাছের মুশকিল। শোল, শাল আর বোয়াল সব রুই, কাতল, পোনা খেয়ে চাষ করবে, খেয়ে শেষ চাষ করবে। মেরাথন বলল, তাই? তাহলে মোরলাগুলো বাঁচাও। বড় ফাঁদির জাল ব্যবহার করে মাছ ধরো। মোরলাগুলো যাতে ধরা না পড়ে, তাই করা যায় কিনা ভাবতে হবে। মোরলাও তো বাজারে দর অনেক। মেরাথন বুঝলো লুপ্তপ্রায় মাছ বাঁচানোর সমস্যা অনেক। পরদিন স্কুলে এসব কথা বলল। সবাই খুব চিন্তায় পড়লো। রতনদের মাছের চাষ আছে, সে মাছেদের কথা অনেক জানে। সে বলল, জলের মধ্যে গাছ লাগাতে সেখানে কই, খলসে, ন্যাদোস থাকে। বেলে, মাগুর, শিঙিদেরও সেখানে রাখা যায়। এদের জন্য আলাদা পুকুর রাখতে হবে, সেখানে মাছ চাষ করা যাবে না। মিরাতুন বলল, পুকুরের তালিকায় কি তা শুনবেন? মালিকরা কি তা শুনবেন? রতন বলল, যারা একটাই পুকুর তিনি হয়তো শুনবেন না, কিন্তু আমাদের অসুবিধা হবে না। আমাদের 6টা পুকুর। দাদু তো একটাই চাষ করেন না, দেশি মাছ হবে বলে বলছে। পঞ্চায়েতে একটা দুটো পুকুরের এভাবে দেশি মাছ সংরক্ষণ করতে পারে। স্যার বললেন, তোমরা খুব ভেবেছো ব্যাপারটা। জলের জলের পরিবেশ ঠিক রাখতে গেলে সব মাছকেই বাঁচানো দরকার, নইলে খাদ্য শৃঙ্খলটাও ভেঙে পড়বে। লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি করতে পারেন আলোচনা করো, লেখো। তারপরে বলছে মাছ ধরা। কি বলছে দেখুন, বড় ফাঁদির জাল কথাটার অ্যালিস বুঝতে পারেনি। ফেরার সময় মেরাতুনের কাছে বুঝে নিল, ফাঁদি মানে জলের সুতো দিয়ে তৈরি একটা খোপ। তারপর বলল, আচ্ছা, জাল কত রকম? রতন বলল, জাল অনেক রকম। পুরো পুকুর ঘিরে ফেলার জাল সবসময় ধরতে গেলে লাগে। মাছ ঠিকঠাক বাড়ছে কিনা তা দেখতেও লাগে। পরের দিন ক্লাসে এসে কত রকম জাল দেখেছি সে গল্প বলতে লাগলো। স্যার বললেন, একই জালের কিন্তু নানান জায়গায় নানা রকম নাম আছে। জাল ছাড়া আর কি কি দিয়ে মাছ ধরে? বাঁশের শলা দিয়ে তৈরি কিছু দেখনি? স্রোতের মুখে পেতে রাখো। আয়ুর বলল, বাক্সের মতো মাছ ঢুকতে পারে, বেরোতে পারে না, আমরা বলি ঘুনি। রবি বলল, এছাড়া পোলো আছে, মাছের চারপাশ ঘিরে ফেলতে হয়, তারপর হাত ঢুকিয়ে ধরতে হয়। উৎপল বলল, আমার আমার ঠাকুরদার আবার ছিপ দিয়ে মাছ ধরার নেশা। হ্যাঁ, মাছ ধরার নানা রকম ব্যবস্থা করেছে মানুষ, কিছু কিছু অনেক আগে বানিয়েছে। কৃষিকাজ শেখার আগে থেকে মানুষ মাছ ধরছে। বয়স্কদের সঙ্গে কথা বললে মাছ ধরার আরো অনেক কায়দা কৌশল জানতে পারবে। সবাই শুনলো আর ভাবতে লাগলো। একটু পরে বিশ্বজিৎ বলল, স্যার, লুপ্তপ্রায় মাছ ধরতে দেওয়া ঠিক নয়। আয়ুর বলল, অন্য লুপ্তপ্রায় প্রাণী শিকার করা নিষেধ, লুপ্তপ্রায় মাছ শিকারও নিষেধ করা উচিত। এটা তোমরা মতামত এটা তোমার মতামত, সবাই মিলে আলোচনা করো। তোমাদের সবার মিলিত মতই হবে ভবিষ্যতে পৃথিবীর মত। কি কি ধরনের কথা জেনেছো? কি কি জালের কথা জেনেছো? বাঁশের শলা দিয়ে তৈরি কিসের আহ কথা জেনেছো? নাম লেখো, ছবি আঁকো। তারপর বনে থাকে বাঘ। যাই হোক,